জুলাই আন্দোলনের শহীদদের তালিকার মধ্যে ভুয়া শহীদ ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তো এইটার সমালোচনা করা যাবে না? পদ না থাকলে আপনি গ্রামীণের, আর পদ থাকলে আপনি জনগণের। যখন বলেছেন জবের বন্যা, ওই বন্যাটা কোথায়, সেটার উত্তর তো আমার সহ আলোচক দেন না। তারা ক্ষমতাকে একমাত্র টার্গেট করে এই পর্যন্ত এই কাজগুলো করছে। কোন কাজ না একটু আমারটা আমি চেষ্টা করি, ফেরেশতা, ওনারে কিছু বলা যাবে না। ওনার সমালোচনা করলে আগের জন ভালো হয়ে যায়। দুইটাই খারাপ। আমি বলছি আমার ডক্টর মোহাম্মদ ইউনূসের তো গায়ের জোরে কাজ প্রতিষ্ঠা করার কথা ছিল না, কিন্তু অন্তর্বর্তী সরকার পদে পদে গায়ের জোরে সব করতে শুরু করলো। তারা হঠাৎ করে এসে একটা বক্তৃতা দিয়েছে, দেখা যাচ্ছে যে সে একজন উপদেষ্টা হয়ে গেছে। সে একটা বিবৃতি দিয়েছে, এসে উপদেষ্টা হয়েছে। আমিও মনে করি ইন্ট্রিম সরকারও আইনের বাইরে না, তারও যা কিছু হয়েছে সেটারও তার জবাবদিহিতার মধ্যে আসা উচিত। সংবিধানটা একদল লোকের পছন্দ না, কারণ এটা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে এসেছে। সংস্কার শব্দের অর্থ তো কিছুটা বদলানো, সংস্কার শব্দের অর্থ কিন্তু বাতিল করা না। সংসদে বিরোধী দল আমি বলবো যে এক্সিলেন্ট। বিরোধী দল যদি বলে নো, ওই 18 মাসের কোনো সমালোচনা করা যাবে না, তাহলে আমার এত বড় ক্ষতির দায়টা কে নিবে? তত্ত্বাবধায়ক অনেকের ব্যাপারে এলিগেশন আপনারা আনলেন, তো এই ব্যাপারে তো রাষ্ট্রের দায়িত্ব হলো তাদের বিরুদ্ধে প্রসিডিং করা, মামলা করা। আপনারা কি করেছেন এই পর্যন্ত একটা? ওনারা 18 মাস কোনো প্রতিবাদ করে নাই, ওনারা এখন পর্যন্ত কোনো প্রতিবাদ করে না। সরকার কি বলবে যে আন্দোলনের সময় যে কথাগুলো এসেছিল তার প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান ছিল সেটি হচ্ছে বৈষম্যহীনতা। আমাদের সমাজে আসলে বৈষম্যের যে বৃদ্ধি এবং বিস্তার, সেটা আমি বলবো যে একেবারে প্রান্তিক পর্যায় পর্যন্ত পৌঁছে গিয়েছে। মানুষের শুধু আর্থিক ভেদাভেদ নয়, প্রযুক্তিগত ভেদাভেদ তৈরি হয়েছে, সুবিধাগত ভেদাভেদ তৈরি হয়েছে, এবং রাষ্ট্রের যে আচরণ সেখানেও এক ধরনের ভেদাভেদ তৈরি হয়েছে। ক্ষমতাবানদের কাছে সবকিছু এমনভাবে কুক্ষিগত হয়েছিল যে চাকরি থেকে ব্যবসা, কোনো জায়গাতেই ক্ষমতার যে প্রশ্রয় বা ক্ষমতার আশ্রয় ছাড়া মেধা বা যোগ্যতা দিয়ে কিছু অর্জন করার জায়গা ছিল না। যে কারণে একেবারে বিলুপ্তি চেয়েছিল তাও কিন্তু না। তারা বলেছিল যে যৌক্তিক কোটা থাকতে হবে, যাকে কোটা দেওয়া দরকার তাকে দিতে হবে, এবং এই কোটার পরিমাণ যে একটা অস্বাভাবিক ছিল, যে 30% না 25% কত যেন দিয়ে দিয়েছিল, তারা এটার বিরোধিতা করেছিল। তাহলে তাদের দাবি কি ছিল? তারা তাদের মেধার মূল্যায়ন চাইছিল, এবং সেই মেধা যেন যথাযথভাবে মূল্যায়িত হয়। এবং সরকারি চাকরি, কিন্তু এটাও কিন্তু বুঝতে হবে, সরকারি চাকরিতে অংশগ্রহণের ক্ষেত্রে যেন ভেদাভেদ না থাকে, বৈষম্য না থাকে। এখন সেই আন্দোলন পরবর্তীতে সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হয়। কারণ হচ্ছে সরকার নির্যাতন, হত্যা, খুন শুরু করে। কিন্তু যে আশাতে ছিল বৈষম্যহীনতা, আন্দোলনের ঠিক পরপর যে সরকার তৈরি হলো, সেই সরকার কিন্তু বৈষম্যহীনতার পথে হাঁটলো না, বরং দেখা গেল শুরুতেই একটা বৈষম্য তৈরি হলো। আমরা দেখলাম প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যারা চাকরি করেছেন তারা ভিআইপি, তারা এই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন জায়গায় পদায়িত হতে শুরু করেছেন। গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফাউন্ডেশন, গ্রামীণের যা যা আছে তিনি তাদেরকে নিয়ে তার একটা দল তৈরি করলেন। তারপরে যারা তার সঙ্গে বিভিন্ন সময় সুশীল সমাজে সংযুক্ত ছিল, উনি শুধু তাদেরই নিলেন, এবং একটা পর্যায়ে লোকে শুরু করলো সমালোচনা করা যে গোপালগঞ্জ গিয়ে চট্টগ্রাম এসেছে, কেননা এক ধরনের চট্টগ্রাম পক্ষপাতও লক্ষ্য করা গিয়েছিল। তো সবকিছু মিলিয়ে মানুষের একটা আশাভঙ্গ হলো। মানে মেধার মূল্যায়ন কি তাহলে মেধা বললেন, এবং তারপরে উপদেষ্টা যে ধরনের কাজ করতে শুরু করলেন, কোথাও মেধার মূল্যায়ন হলো না। ঢাকা নর্থে একজন প্রশাসক নিয়োগ করা হলো, কিছুদিনের মধ্যেই তার বিরুদ্ধে এমন এমন অভিযোগ উত্থাপিত হতে শুরু করলো যেটা আসলে মেধাগত বৈশিষ্ট্য শুধু না, দুর্নীতিগত বৈশিষ্ট্য। তারপরে দেখা গেল যে তার বিভিন্ন উপদেষ্টাদের পিএসদের দুর্নীতিগত বৈশিষ্ট্য, এমনকি উপদেষ্টাদেরও কারো কারো বিষয়ে প্রশ্ন উত্থাপিত হতে শুরু করলো। জুলাই আন্দোলনে যারা সংশ্লিষ্ট ছিলেন তারা সচিবালয়ে গিয়ে ঘোরাফেরা করতে শুরু করলেন এবং তদবির করতে শুরু করলেন। যে কথা তারা বলেছিলেন এক সময়, যে সচিবালয় কেন্দ্রিক শাসন ব্যবস্থা, আমলাতান্ত্রিক কাঠামো, সরকারের যে যন্ত্র, সেই যন্ত্র দিয়ে নিপীড়ন, দেখা গেল সেই যন্ত্রের মধ্যে ঢুকে তারা নিজেদের জন্য তদবির, ওয়াসাতে তদবির, ডিসি নিয়োগে তদবির, এগুলো হলো না, আমরা তো দেখেছি। ফলে ওই জায়গাতেই আসলে স্পিরিটটি ক্ষতিগ্রস্ত হয়ে গেল, এবং তার সঙ্গে যুক্ত হলো বেআইনের শাসন। সবসময় বলা হয়েছিল যে দেশে আইনের শাসন নাই এবং সেই আইনের শাসন কায়েম করা হবে, কিন্তু আমরা দেখলাম রাস্তাঘাটে যে কেউ যে কাউকে একটা কিছু তকমা দিয়ে ট্যাগ লাগিয়ে অপমান করতে পারছে। নারীদের পোশাকের জন্য অপমানিত হতে হচ্ছে, নারীদেরকে তার কাজের জন্য অপমানিত হতে হচ্ছে, এবং নারী বলে কথা নয়, মাজার ভাঙা হচ্ছে, বাউল এবং যারা সাধু তাদেরকে আক্রমণ করা, রাস্তা ধরে চুল কেটে দেওয়া হচ্ছে, এবং সেখানে বর্ষিয়ান মানুষ যার বয়স 80-র কাছে, বিএনপির নেতা
ফজলু ভাই, তার বাসার নিচে যে ধরনের মব তৈরি করা হয়েছে, কিংবা হঠাৎ প্রেসিডেন্টের পতন ঘটানোর জন্য প্রেসিডেন্টের বাড়ির চারপাশে মব তৈরি করার চেষ্টা করা হলো, এই যে মবের শাসন, এই সব কিছু মিলে যেটা ঘটলো আমাদের স্বপ্নের বাংলাদেশের যে যাত্রা, যেটা আমরা ভেবেছিলাম যে বৈষম্যহীনতা, আমাদের মুক্তিযুদ্ধও কিন্তু বৈষম্যহীনতার বিরুদ্ধেই ছিল। পাকিস্তানের সঙ্গে আমাদের যে বৈষম্য, সেটা নিয়েই তো লড়াইটা শুরু। ভাষার বৈষম্য, অর্থনীতির বৈষম্য, সুবিধার বৈষম্য, সরকারি চাকরির বৈষম্য। জি। তাহলে দেখেন, সেই বৈষম্যহীনতার স্বপ্ন দেখানো হলো, কিন্তু যারা সেটা দেখাতে আসলেন তারা আমাদেরকে শুধু স্বপ্নটাই দেখালেন। তারা আসলে এক ধরনের আমি বলবো যে প্রদর্শনী করলেন একটা পর্দায়, কিন্তু পর্দার পেছনে তারা কিচেন ক্যাবিনেট তৈরি করলেন। তারা মানুষজনকে নানানভাবে নিবর্তন করতে শুরু করলেন। মন খুলে সমালোচনা করুন এই কথা বলে সমালোচনাকারীদেরকে ধরে নিয়ে জেলখানায় ভরে দিলেন। এবং এখনো সেই কার্যক্রম বন্ধ হয় নাই, কিন্তু এখনো বিদেশ থেকে উস্কানি চলছে, লোকজনকে ধরতে বলা হচ্ছে, নানান ধরনের মিথ্যা কথা বলা হচ্ছে। একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, এটা না দিনের আলোর মতো স্পষ্ট এখন। এই যে ক্ষমতায় যেতে চায়, সেটা আপনার যে কেউ যেতে চাইতেই পারে, এটাতে কোনো না। কিন্তু যে আন্দোলনটা সবার, আমার, আপনার, ওনার, তুষার ভাই, উনি তো আন্দোলনের শরিক হয়েছিলেন, ওনার ভালো লাগে নাই সেই সরকারের কার্যক্রম, এই জন্যই উনি ওই বৈষম্যটাকে মনে হয়েছিল যে লিগ্যাল। তো আমি এই লিগ্যালের বিরুদ্ধে প্রতিবাদের জন্য নেমেছিলেন মাঠে। তো যারা মাঠে নেমেছিলেন, আমি বা আপনি কেউই কিন্তু তাদের বিরোধিতা করতে পারি না ওই জায়গাটায়। তার মানে এই আন্দোলনটা ছিল সবার, আমাদের সবার, সবার আন্দোলনটাকে নিয়ে আপনার মনে পড়ে যে প্রথম থেকে আমি ভীষণ বিব্রত হতাম। কেমন বিব্রত আমি বলতে পারবো না। আমি তো টকশো করতাম অনেক আগে থেকেই, জানেন। 5ই আগস্টের পরে যখন টকশোতে যাওয়া শুরু করলাম, মানে আমি কিন্তু 4 আগস্ট পর্যন্ত টকশো করেছি। আপনার 3 আগস্ট আপনার সম্ভবত বাংলা ভিশনে মারা গেলেন যে ছাত্র লীগের সেক্রেটারি পান্না সাহেব ছিলেন, মানে ওই ওই একদিন 2 দিন আগের কথা। কিন্তু 5 তারিখের পরে যখন টকশোতে গেলাম, আমি এত বিব্রত হওয়া শুরু করলাম যে আমি মনে হয় যে একটা মানে উটকো একটা মানুষ। আমি এই আন্দোলনের কিছুই জানতাম না। আমরা ওই আন্দোলনের বাইরের সুবিধাভোগী। আন্দোলনে যারা আমাদের সাথে আসা শুরু করলো টকশোতে, তাদেরকে আমরা মেন্টালি সাপোর্ট দিলাম এই কারণে যে তারা বয়স যাই হোক না কেন, তারা তো আন্দোলনের অগ্রভাগে ছিল, আমরা অস্বীকার করি না। কিন্তু তারা কি করলো, তারা এত ক্রেডিট নেওয়া শুরু করলো এবং মনে করলো যে আমরা কিছুই করতে পারিনি 17 বছর, যে আন্দোলনের মাস্টার মাইন্ড। নামও বলে ফেললেন। নামটা বলে কি উনি কি বুঝাতে চেয়েছিলেন জানি না, কারণ যাকে মাস্টার মাইন্ড ঘোষণা করা হলো পরবর্তীতে দেখা গেল যে উনি নিজেই আবার ঘোষণা থেকে সরে আসলেন, এবং পরবর্তীতে দেখা গেল উনারা কয়েকজন তেমন কিছু ছিলেন না। এর পিছনে অনেক দিনের এই আন্দোলনগুলো অনেক রকমভাবে আন্দোলনগুলা চলেছিল। কিন্তু এই ক্রেডিট নেওয়ার যে আন্দোলনের পরে ক্রেডিট নেওয়া যে শুরু হলো, সেই ক্রেডিট নেওয়া থেকে কিন্তু অন্যায়গুলা চলে আসলো। সে কি নর্মাল কোনো অন্যায় না। আমি 15.5 বছরের শেখ হাসিনা বলেছিলেন যে আমার পিয়নও তো 400 কোটি টাকার মালিক। দেখেন, ওই যে বৈষম্য বিরোধী আন্দোলনটা কোটার, সেটা কিন্তু একদিনে হয় নাই। ওই যে বলছেন সমস্ত বাংলাদেশের মানুষ আয়নাতে যে নিজের মুখ দেখে, সে মুহূর্তের মধ্যে প্রত্যেকটা মানুষ প্রতিবিম্বতে গিয়ে নিজেকে জিজ্ঞেস করেছিল, তাহলে আমি কিসের জন্য MA পাস করলাম, ডাক্তার হইলাম, ইঞ্জিনিয়ার হইলাম, আমি খেটে খাইলাম, আমি এত কাজ করলাম দেশের জন্য, আমার বাপ মুক্তিযোদ্ধা করছে, আমার বাপ দাদা মুক্তিযোদ্ধা শহীদ হইছে, তাহলে কি হইল? যদি আমরা তো শেখ হাসিনা মুক্তিযুদ্ধের বিপক্ষের না তারা, কিন্তু যারা মুক্তিযোদ্ধা তারা কিন্তু নিজেকে বলা শুরু করলো যে আমরা তাহলে কোথায়? পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, সেই পিয়নরা কি এখনো আছে নাকি আমাদের সমাজে? অবশ্যই, শুধু আছে না, ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেয়েছে। কমলে তো আমার ভালো লাগতো। এখন সেটার জন্য আন্দোলনটা কিন্তু বেগবান হলো। যারা আন্দোলন করলেন তারা, শেখ হাসিনা কিন্তু 15.5 বছর পরে বলছে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। তাদের কিন্তু 7-8 মাসের মধ্যেই তাদের পিএসরা 400-500 কোটি টাকার, আপনাদের মাধ্যমে আমাদের জানা, আমরা তো আর নিজেরা যেয়ে জানি না। এই যে যখন 400-500 কোটি টাকা সামনে আসলো,
তখন কিন্তু মানুষ আরেকবার উষ্টাগত হলো। এই যে বন্যা চলছে, বন্যায় যে টাকাটা নেওয়া হলো, আমি ধরে নিলাম 1 টাকাও তো স্রুপ হয় নাই, ধরে নিলাম। মানে এই লাইনটা শেষ করি, আমি শেষ করি। নো, এই 1 টাকাও ধরেন তো স্রুপ হয় নাই। আজকে যে মানুষটা 3 তলার উপর দাঁড়িয়ে আছে, পানি 2 তলা পর্যন্ত, সে মানুষটা সারাদিন না খেয়ে আছে, তার জন্য একবেলা খাওয়ার যতটা দাম, তার রিসেল ভ্যালুসটা, আপনি কি ওইটা 2 মাস পরে তার জন্য টাকা তুললেন? আপনি দিলেন না। 2 মাস পরে ওই টাকা আপনি তার 1 কোটি টাকা দেন, সে না খাইতে পারে মরে গেছে, তার বাচ্চাটা দুধ দিতে পারে নাই, মারা গেছে, তার বাচ্চা কি ফেরত আসবে? আপনি আমাকে বলেন। তাইলে সেই মানুষগুলো যারা কিনা মায়ের, মরে যাওয়া মায়ের রেখে যাওয়া মাটির ব্যাংক ভেঙে টাকা দিয়ে গিয়েছে, কানের দুল খুলে টাকা দিয়ে গিয়েছে, সেই মানুষের আবেগটাকে আপনি কোথায় দাম দিলেন, কি করলেন? তো ওই জায়গাটা থেকে যখন আসে, আপনি যখন চিন্তা করেন, তাহলে আমরা কতটুকু পিছিয়ে গেছি। তো এখন সেটা নিয়ে যারা রাজনীতি করে এবং অপরাজনীতি করে, রাজনীতি করলে কোনো সমস্যা নয়, অপরাজনীতি করে, তাদের তো আমরা বলতেই পারি যে তারা ক্ষমতাকে একমাত্র টার্গেট করে এই পর্যন্ত এই কাজগুলো করছে। জি, ধন্যবাদ। জনাব সাইফুর রহমান, আসতে চাই আপনার কাছে। আপনাদের দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি আবার বলেছেন, পাল্টা উত্তরে বলেছেন যে জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় সুবিধাভোগী বিএনপি, তারা সুবিধাভোগী হয়েও গাদ্দারি করছে। মানে আপনাদের কাছে আসলে কি দেখে মনে হলো যে তারা গাদ্দারি করছে? ধন্যবাদ সাকিব আপনাকে এবং সহ আলোচক ডক্টর আব্দুল তুষার, নীলুপা মনি আপা এমপি এবং প্রিয় দর্শক শ্রোতা দেশবাসী, আসসালামু আলাইকুম। আসলে রাজনৈতিক আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য, এইটাই রাজনীতির জন্য স্বাভাবিক। কিন্তু যদি আপনি একটু পিছনের দিকে তাকান, যে আন্দোলনের ফলশ্রুতিতে একটা সরকার আসলো, যে আন্দোলনের সকলের কিন্তু পার্টিসিপেশন ছিল এবং সে আন্দোলনটাকে ফলপ্রসূ করার জন্য মূলত আমরা তখনও বলেছিলাম যে আন্দোলনে যারা যত বেশি সম্পৃক্ত ছিল রাষ্ট্র গঠনে, তাদের কিন্তু পার্টিসিপেশনটা সবচেয়ে বেশি দরকার ছিল। অর্থাৎ যারা খায় দেয় সানমিয়া মোড়া হয়ে জব্বর, এরকম একটা কথা আছে, এরকম লোকগুলোকে দিয়ে মূলত জুলাই আন্দোলনের পরে একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করা হয়েছে। আমরা তখনও বলেছিলাম যে এখানে সত্যিকার অর্থে যারা পলিটিক্যালি পার্টিসিপেশন কার কত ছিল এটা মাফিক কিন্তু ঠিক করা যাবে না। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী বিরোধী সকল শিবির কিন্তু একত্র হয়ে লড়াই করেছে। ওই তত্ত্বাবধায়ক সরকার গঠন করার ক্ষেত্রে ওই সময় আমাদের একটা পরিষ্কার বক্তব্য ছিল, যারা অ্যাক্টিভলি পার্টিসিপেশন গভর্নমেন্ট গঠন করতে চায়, অর্থাৎ যে তত্ত্বাবধায়ক, সেখানে কিন্তু এই বিরোধী দলের ওই রকম লিডারশিপগুলোকে বসানো দরকার ছিল। তারা হঠাৎ করে আসে একটা যেখানে যে লয়ার হিসেবে যে কয়জনের তালিকা আছে তার ভিতরে তো আমরা দেখা যাচ্ছে যে সরকার গঠনের ক্ষেত্রে যারা মাঠ পর্যায়ে এই যুদ্ধ সংগ্রামে ছিল, তারা কিন্তু অ্যাক্টিভলি ইন্টারিম গভর্নমেন্টে আসে নাই। তার পরিণতি হয়েছে আজকে দেশের এই অবস্থা। আপনি দেখুন, তারপরও একটা সিদ্ধান্ত তারা নিয়েছেন এবং সেখানে প্রায় বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তাদের সকলকে সম্পৃক্ত করে জুলাই সনদ কিন্তু স্বাক্ষরিত হয়েছে এবং সেখানের একটা সংস্কার, সংবিধান সংস্কার আইন কিন্তু অর্ডিন্যান্স কিন্তু সেখানে তৈরি হয়েছে এবং জারি হয়েছে। সেই আইনটা এখনও কিন্তু বলবৎ আছে। ওই আইনটা বলবৎ থাকা অবস্থায় সরকারের যারা নতুন গভর্নমেন্ট হিসেবে আসছেন তাদের দায়িত্ব ছিল যে রাষ্ট্র ক্ষমতায় যে এমপি হিসেবে, নির্বাচিত এমপি হিসেবে শপথের পাশাপাশি তাকে সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা। দিতে অডিয়েন্সে একটা পরিষ্কার শপথ নিয়েছেন, কিন্তু সরকার সেটা নেননি। এখন মূলত যে বিতর্কতা এখানে চলে আসছে সেটা হলো আসলে এটা একটা সাংবিধানিক বিতর্ক, যে সংস্কার পরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার কথার সিদ্ধান্ত হয়েছে, অর্ডিন্যান্স হয়েছে, যেটা এখনও বলবৎ আছে। এই অবস্থায় কিন্তু সরকার ওই সংস্কার পরিষদকে বাইপাস করে সংবিধান সংশোধনের জন্য একটা আলাদা কমিটি করে দিয়েছে। এখানেই মূলত মূল বিতর্কতা শুরু হয়েছে। হয়তো আপনি বলবেন যে সংবিধান সংশোধনের স্বাভাবিক প্রক্রিয়াটা হলো যে সংসদ সদস্যরা তৈরি করবে এবং তারাই প্রস্তাব দিবে। আসলে কিন্তু এই সংবিধানের আলোকেই কোনো নির্বাচন হয় নাই। এই সংবিধানের যেই লেকিংসটা ছিল
যে আগের গভর্নমেন্ট পালিয়ে গিয়েছে, আগের যারা সংসদ সদস্য ছিল তারা অ্যাক্টিভ ছিল না, এবং একটা বিপ্লবের পরে যেই শূন্যতা দেখা দিয়েছে এই শূন্যতা পূরণের জন্য আমাদের সংবিধানের 106 ধারা অনুসারে যেই সুপ্রিম কোর্ট যে গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন তাদের ওপিনিয়ন নিয়েছিল কিন্তু প্রেসিডেন্ট, সে প্রেসিডেন্ট বৈধতা দেওয়ার পর কিন্তু লিগ্যাল গভর্নমেন্ট, আর ওই লিগ্যাল গভর্নমেন্টের যত অর্ডিন্যান্সগুলো থাকবে সেটা হলো যে লিগ্যাল, এবং ওই লিগ্যাল অবস্থা বলবৎ থাকা অবস্থায় সংস্কার পরিষদকে ফাঁস কাটিয়ে আলাদা কিন্তু সংবিধান সংশোধনের কোনো কমিটি সাধারণত এই জুলাই আন্দোলনের যে বহির্প্রকাশ এবং যেই সংসদ সেটা কিন্তু করতে পারে না। এখানে কিন্তু তাহলে কিন্তু এই পাল্টাপাল্টি বক্তব্য কার্যক্রমগুলো কিন্তু অব্যাহত থাকবে। ধন্যবাদ, আমি ফিরবো আপনার কাছে। জনাব আব্দুল নূর তুষার, আপনার কাছে একটু ফিরতে চাই। আপনি যেমনটা বলছিলেন যে পর্দার আড়ালে কিচেন ক্যাবিনেটের কথা বলছেন, আমরা দেখেছি যে 12 ফেব্রুয়ারির পর জাতীয় নির্বাচনের পরে কিন্তু অনেক উপদেষ্টা তারা আবার বলছেন যে কিচেন ক্যাবিনেটের সাথে তারা জড়িত ছিলেন না এবং তারা কিছু জানতেনও না। মানে গুরুত্বপূর্ণ যারা উপদেষ্টা ছিলেন তারাই কিন্তু অস্বীকার করছেন। মানে অস্বীকার আসলে কেন হচ্ছে? এই কিচেন ক্যাবিনেট ঘুরে ফিরে আবার কিচেন ক্যাবিনেটের কথাই কেন বা উঠছে? এই কিচেন ক্যাবিনেটের কথা প্রথম বলেছিলেন কিন্তু একজন তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আপনার নিশ্চয় মনে আছে। এবং তারপরে এইটাকে খানিকটা সমর্থনও করেছিলেন অন্য উপদেষ্টা, মাহফুজও করেছিলেন এবং অন্যরাও করেছিলেন, এবং সাথে পরবর্তীতে সিনিয়র কিছু উপদেষ্টা যাদেরকে আমরা গুরুত্বপূর্ণ ভাবতাম তারা বলেছেন যে একটা কিচেন ক্যাবিনেট ছিল। তারা নাকি মঙ্গলবার এরকম কোনো একটা দিনে তারা একসাথে বসতেন এবং এদেরকে ডক্টর ইউনূস সরাসরি কথা বলতেন। এখন দেখেন কিচেন ক্যাবিনেটটা তাহলে কে তৈরি করলো? প্রফেসর ইউনূস নিজে তৈরি করলেন। আমরা যাদেরকে গুরুত্বপূর্ণ ভাবি তিনি তাদেরকে গুরুত্বপূর্ণ ভাবেন নাই, তিনি অন্য কাউকে গুরুত্বপূর্ণ ভেবে তাদের সঙ্গে কথা বলতেন এবং সেই মতামত বাকি ক্যাবিনেটের উপর চাপিয়ে দিতেন। তাহলে গণতন্ত্র কোথায় আসলো? যে গণতন্ত্র, সংবিধান সংস্কার, সংশোধন এইসব কথা তারা বলছেন, সেই গণতন্ত্র নিজেদের ক্যাবিনেটের মধ্যেই তারা রাখেন নাই, তাই না? সবার সঙ্গে আলোচনা করেন। আবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, তিনিও বলেছেন যে কিচেন ক্যাবিনেটের সাথে তারা যুক্ত ছিলেন না। না থাকতে পারেন, সেটা ঠিক আছে, তারা অস্বীকার করবেন বা স্বীকার করবেন, যেটাই করেন, কিন্তু যুক্ত না থাকলেও তারা তো পদত্যাগ করেন নাই, তারা তো তখন সেটা নিয়ে কোনো প্রতিবাদও করেন নাই। কিন্তু যারা আমাদেরকে সংবিধান শিখাতে আসলো এই আলী রিয়াজ সাহেবের নেতৃত্বে, মানে অর্ধ নেতৃত্বে, কারণ উনি তো ছিলেন প্রধান, কিন্তু ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো যিনি আমাদেরকে সংবিধান, গণতন্ত্র, সংস্কার, সংশোধন এত কিছু শিখাচ্ছেন, তিনি তার এই অল্প কয়েকজন উপদেষ্টা মণ্ডলীর মধ্যে গণতান্ত্রিক পদ্ধতি কায়েম করলেন না, উনি ওনাদের ভেতরে আরেকটা গ্রুপ তৈরি করে সেই গ্রুপ দিয়ে বাকিদেরকে শাসন করতে শুরু করলেন। তাহলে যিনি নিজের আচরণের মধ্যে গণতান্ত্রিক না, সেই লোকের কাছে আমরা তুলে দিয়েছিলাম গণতন্ত্র উদ্ধার করে নির্বাচন করে আমাদেরকে গণতান্ত্রিক সরকার দেওয়ার দায়িত্ব। এবং এটার কারণে কি হলো? জুলাইয়ের স্পিরিট প্রতিনিয়ত অপমানিত হতে শুরু করলো। জুলাইয়ের কোথাও কি এই কথা ছিল যে গুরুজন যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে রাস্তাঘাটে, স্কুলে, কলেজে, বিভিন্ন জায়গাতে অপমান করা হবে? মানুষকে অপসারণের কি কোনো নিয়মতান্ত্রিক পদ্ধতি নাই? যারা আন্দোলন করলো নিয়মের স্থাপন করার জন্য, যারা বলল যে অনিয়মতান্ত্রিক, যে কোটা, অনিয়মতান্ত্রিক প্রশাসন, প্রশ্ন ফাঁসের সরকার, তারপরে ঘুষের সরকার, দুর্নীতি সরকার তারা দূর করবে, তাহলে তারাই কি করলো? তারাই দেখা গেল যে সেই অপমানের সংস্কৃতি, আওয়ামী লীগের যে অপমানের সংস্কৃতি ছিল সেই সংস্কৃতি রেখে দিল। তারা অপমানিত করে মানুষজনকে সেখান থেকে সরাচ্ছে। আপনার তো শত্রুকে অপমান করার যে শিক্ষা, সেটা তো আমাদের ধর্মও দেয় না। গাজী সালাউদ্দিন আর রিচার্ড যে লড়াই করেছিলেন, গাজী সালাউদ্দিনকে কি রিচার্ড অপমান করেছিলেন নাকি রিচার্ডকে গাজী সালাউদ্দিন অপমান করেছিল? তাই না? কিন্তু তারা অপমানের ওই কাজটা শুরু করলেন এবং গায়ের জোরে বিভিন্ন কাজ করতে শুরু করলেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের তো গায়ের জোরে কাজ প্রতিষ্ঠা করার কথা ছিল না, কিন্তু অন্তর্বর্তী সরকার পদে পদে গায়ের জোরে সব করতে শুরু করলো। আমাদের সহ আলোচক ভাই বলেছেন যে অন্তর্বর্তী সরকার যত সিদ্ধান্ত নিয়েছে সব বৈধ। এই বৈধতা কিংবা অবৈধতা তো দিবে সংসদ। এখন সংসদ যদি বৈধতা দেয় তাহলে বৈধ, না দিলে তো বৈধ না, এটাই তো নিয়ম। এখন ওনারা সব যদি বৈধ হয়ে থাকে তাহলে কিচেন ক্যাবিনেটটা বৈধ ছিল, তাহলে ওনারা যে মবে শাসন করেছিলেন সেটাও কি বৈধ ছিল? এই যে দীপু দাসকে পুড়িয়ে মারা হয়েছিল বৈধ ছিল? এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে ভাত খাওয়ানোর পরে পিটিয়ে মারা হয়েছিল, বাংলাদেশের আইনে কি চোর রাস্তায় পিটিয়ে মারার কথা আমাদের, নাকি ইসলামের আইনে চোরকে রাস্তায় পিটিয়ে মারার কথা? কোনটা? কোন আইন এটা সমর্থন করে? কই? তখন তো এটার কোনো প্রতিবাদ আমরা দেখি নাই। আমরা তো দেখি নাই যে কেউ বলছে যে জুলাইয়ের স্পিরিটে কেউ কাউকে হত্যা করে না। আমরা তো হত্যার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছিলাম
যে এই দেশেই হত্যার রাজনীতি, গুমের রাজনীতি, খুনের রাজনীতি বন্ধ হবে, তাহলে হত্যা, গুম, খুনের রাজনীতির বদলে কি আসলো? রাস্তায় লোকজনকে পিটিয়ে মারা হচ্ছে। তো এইটা যখন মানুষ দেখতে থাকলো, তখন এই বৈধতা অবৈধতার প্রশ্নে অনাস্থা চলে আসছে মানুষের মধ্যে। কারণ আপনি যখন কাউকে বৈধতা দিবেন বা অবৈধতা দিবেন, এটার সঙ্গে আস্থা খুবই জরুরি। কিছু কিছু মানুষ থাকে, কিছু কিছু ব্যক্তি থাকে বা প্রতিষ্ঠান থাকে যাদের উপর আমাদের এত আস্থা যে তারা যে কোনো সিদ্ধান্ত নিলে আমরা মনে করি যে না, এটা আমাদের ভালোর জন্য। এই একই ব্যাপারটা কিন্তু অন্তর্বর্তী সরকারের ছিল। অন্তর্বর্তী সরকারের উপর মানুষ আস্থাই অনেকে রেখেছিল। তো বলেছে 2 বছর, 5 বছর, 10 বছর পর্যন্ত কেন থাকুক। 50 বছর? 50 বছরের যিনি কথা বলছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান, উনি তো ইংরেজিতে আমাদেরকে বলেছিলেন, বিদেশিকে সাক্ষাৎকার দিতেন। উনি তো এখানে নুরুল কবির ভাই ছাড়া কাউকে সাক্ষাৎকার দেন নাই ওই অর্থে। তো উনি যাদেরকে সাক্ষাৎকার দিয়েছেন তাদের সঙ্গে ইংরেজিতে যেসব কথা বলেছেন, ওগুলো অনুবাদ করে আমরা যা বুঝেছি সেটা হচ্ছে যে উনি নিজেই বলছেন মানুষ নাকি ওনাকে 50 বছরও থাকতে বলে। এখন আপনি আমাকে একটা কথা বলেন, কেউ কাউকে 50 বছর থাকতে বললে এটা তো অগণতান্ত্রিক চাওয়া না? কিন্তু এই কথাটা যখন উনি নিজের মুখে বলছেন তখন কি দাঁড়ায়? মনে হয় যে না, উনি খুব খুশি ওনাকে 50 বছর থাকতে বলেছে। যে এটা থাকতে বলেছে সে তো সঠিক বুদ্ধিতে নাই, কারণ ওনার যে বয়স, সেই বয়সে তো ওনার পক্ষে 50 বছর থাকা সম্ভব না। তো এই যে আবেগীয় যে অবস্থান, সেই আবেগীয় অবস্থানগুলি তিনি এবং তার প্রেস উইং আমাদের ঘাড়ের উপরে প্রতিদিন চাপিয়ে দিত। আমি ছোট করি, আমি আপনাকে কয়েকটা বক্তব্য শুধু মনে করিয়ে দিই। মানুষ আছে, বিচার করবে কে ফ্যাসিস্ট, কে ফ্যাসিস্ট না, কে মিথ্যা বলে, কে সত্য বলে, কে বাংলাদেশের পক্ষে আর কে বাংলাদেশের বিপক্ষে, এটা তো মানুষ শুনলেই বুঝে। আপনি আমাকে কিছু কথা মনে করিয়ে দিই আপনাকে। রোহিঙ্গাদের কাছে গিয়ে বলা হলো এই বছর রোহিঙ্গারা নামাজ পড়বে তাদের এলাকায়। একজনও গিয়েছে? 2 লাখ, আগামী ঈদ করবে তাদের বাড়ি। 2 লাখ ঢুকেছে। আচ্ছা, তারপরে বলা হলো জবের বন্যা বয়ে যাবে এবং বাংলাদেশে যে জব নাকি এইভাবে হবে, এটা বললেন তার প্রেস সচিব যিনি ছিলেন, এখন একটা পত্রিকার সম্পাদক, উনি বললেন জবের বন্যা বয়ে যাবে। এগুলো তো আছে। তারপরে বললেন এই যে ব্যাংকগুলিতে টাকা দেওয়া হচ্ছে, সেই টাকা নাকি চৌবাচ্চার মতো, একদিক দিয়ে ঢুকবে আরেক দিক দিয়ে বেরিয়ে যাবে, মাঝখানে চৌবাচ্চাটা সমান হয়ে যাবে, এখানে নাকি কোনো ইনফ্লেশন হবে না, মুদ্রাস্ফীতি হবে না। অথচ এই টাকা ছাপানোর কারণে মুদ্রাস্ফীতি হয়ে বাংলাদেশের টাকার দাম আরও কমে গেল এবং মুদ্রাস্ফীতি ডাবল ডিজিট ক্রস করলো, অথচ ওনাদের কথা ছিল মুদ্রাস্ফীতি কমানোর। তারপরে কি বললেন? স্বয়ং প্রধান উপদেষ্টা বললেন এখন জবের দরখাস্ত, এখন বিশ্ববাসী দরখাস্ত করেছে এবং এর পরের বছর মানে কারাগারি পড়ে যাবে এরকম এক, হ্যাঁ জি, এটা বললেন। এমন আচ্ছা বক্তব্য আচ্ছা, সেই দিয়েছেন। কোথায় উল্টা কোথায় না এগুলা গলায় ওবামা তাকে পদক পরায় দেয় নাই, আর ওনার শাসনামলে আমাদেরকে পদক পরিয়ে দেওয়া হলো। 10,000 15,000 ডলার জামানত রেখে আমেরিকাতে ঢুকতে হয় বাঙালিদেরকে, বাংলাদেশের নাগরিকদেরকে, বাংলাদেশিদেরকে। আচ্ছা, এবং তারপরে কি ঘটলো? উনি একটা চুক্তি স্বাক্ষর করলেন, যে চুক্তিটা উনি মানুষকে জানালেন না, কেউ জানতে পারলো না। অথচ উনি এসে কি বলেছিলেন, ওনার উপদেষ্টারা, এই ভারতের সাথে বিভিন্ন দেশের সাথে যে গোপনে গোপনে চুক্তি করা হয়েছে, আমরা এইসব গোপন চুক্তি সব বাতিল করব। নিজে করে গোপনে আর অন্যদেরকে উনি বলে এইসব কথা। উনি সবচেয়ে বেশি টাকা শোধ করলেন কাকে? পাওনা আদানিকে। আদানির সব পাওনা উনি মিটিয়ে দিলেন, তাই না? উনি এটা করলেন কিন্তু, অথচ মুখে উনি কি বলেছিলেন? অনেকে তো বলছেন যে ডক্টর ইউনূস উনি বাংলাদেশের ব্যবসায়ীদেরকে, মার্কিন চুক্তি হয়েছে সেগুলোকে লাল কার্ড দেখিয়ে দেবেন। বাংলাদেশি ব্যবসায়ীদেরকে, বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে ফেলা হলো। ওই ব্যবসা প্রতিষ্ঠানে যারা চাকরি করতো তারা তো চাকরিজীবী, তারা তো দোষর না। মালিক দোষর, মালিক জেলখানায় যাবে, মালিকের শাস্তি হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু যে কয়েক হাজার শ্রমিক ওখানে চাকরি করতো, বাংলাদেশের অর্ধেক টায়ার যারা সাপ্লাই দিত, এই যে আজকের ব্যাটারি রিক্সার টায়ার যারা সাপ্লাই দিত, রিক্সার টায়ার যারা সাপ্লাই দিত, এই ট্রাক বাসের টায়ার যারা সাপ্লাই দিত, 50% কাছাকাছি এটা পুড়িয়ে দেওয়া হইলো। পুড়িয়ে দেওয়ার ফলে কি হইলো? টায়ারের বাজার ভারত আর চীনের বাজারে পরিণত হলো। এটা কি কথা ছিল? এটা উনি বলেছিলেন। বিনিয়োগ সামিটের নামে সেখানে ভুয়া বিনিয়োগকারীদেরকে নিয়ে এসে একটা বিনিয়োগ সামিট হইলো এবং সেখানে এক ভদ্রমহিলা এসে নিজেকে বিনিয়োগকারী দাবি করলেন। 3 দিন পরে তাকে দেখলাম কোথায়, উনি বইমেলাতে ওই এলাকাতে ঘোরাফেরা করছেন, বা ওই বাংলা একাডেমি এলাকাতে ঘোরাফেরা করছেন, সব বইমেলা না, বাংলা একাডেমি এলাকায় ঘোরাফেরা করছেন। পয়লা বৈশাখের কিছু একটা ছিল এবং ওখানে উনি বলছেন উনি 12 বছর ধরে বাংলাদেশে থাকেন। উনি আসলে বিবাহ করে বাংলাদেশে চলে এসেছেন এবং উনি শাড়ি পরতে পছন্দ করেন। আর যখন বিনিয়োগ সামিট হচ্ছে তখন সমস্ত গণমাধ্যমগুলিতে তাকে দেখানো হলো যে আমেরিকা থেকে চলে এসেছে, এখন বিনিয়োগ করবে। আরেক ভদ্রলোক এসে এইখানে বললো 36,000 কোটি টাকা সে স্বাস্থ্য খাতে বিনিয়োগ করবে। এই ভদ্রলোকের নামে ফৌজদারি মামলা আছে এবং শুধু এইখানে না, আমেরিকাতে ফৌজদারি মামলা আছে। তো এইসব দেখি ওনারা কি করলেন? ওনারা এক ধরনের প্রতারণা করলেন। এই প্রতারণা কার সাথে? আমি যেদিন শাহবাগে দাঁড়িয়ে বক্তৃতা দেই,
আমার সাথে, ওইখানে আসিফ নজরুল ছিলেন। সে আসিফ নজরুলই কি করলেন, বললেন যে বাক স্বাধীনতা আসবে, মানুষ মন খুলে সমালোচনা করতে পারবে। আমরা দেখলাম মন খুলে সমালোচনা করা যাবে, কিন্তু সেটা শুধুমাত্র ফ্যাসিস্টের। ওনারা যদি কিছু করে ওনাদেরকে কিছু বলা যাবে না, তো এটা নতুন ফ্যাসিজম হয়ে গেল না? ওনারা নিজেদের সমালোচনা নিবে না? ধরেন কেউ ভুল সমালোচনা করছে, অসুবিধা কি? ভুল করছে, আপনি তার ভুলটা ধরাই দিবেন, এটাই তো গণতান্ত্রিক সংস্কৃতি। তাকে নিয়ে জেলখানায় পড়তে হবে? নিজেরা সংবিধান কাটাছিড়া করে, যে গায়েবী মামলা হয়েছে তার আমলে, অনেক নিজেরা কথা বলে সংবিধান গায়েবী কাটাছিড়া মামলা করে হয়েছে। সংশোধন করবে, নিজেরা নিজেদের ইচ্ছা মতো সংবিধান নিয়ে কথা বলবে। যিনি এই সংবিধান সংস্কার করার যে কমিটি, সেই কমিটির মধ্যে যিনি ছিলেন আলী রিয়াজ সাহেব, উনি সংবিধান শব্দটাই বলতেন না, ম্যাক্সিমাম টাইম বলতেন সাদা বই। যে কিনা বাংলাদেশের সংবিধানকে কোনো সম্মান করে না, সেই লোকের হাতে আপনি তুলে দিবেন সংবিধান সংশোধন করার দায়িত্ব। এই এবং প্রশ্নে ফিরবো আপনার কাছে আমি। এবং এই লাস্ট কথাটা শুধু আমি বলি, Sure. এবং এই যে এই সংশোধন সংস্কারের নাম ওনারা কি করলেন, ওনারা নিজেরা যা খুশি করতে পারবেন, কিন্তু কিছু মানুষ সংবিধান নিয়ে একটা সভা করার জন্য রিপোর্টার্স ইউনিটিতে গিয়েছিল, তাদের উপরে মব করা হলো এবং তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে দিল। জেলখানায় ওনারা পর্যন্ত সংবিধান নিয়ে কথা বললো, এটা সন্ত্রাস না? আর বাংলাদেশের সাধারণ নাগরিক সংবিধান নিয়ে কথা বলতে পারবে না? কথা কিন্তু হয়ই নাই ওই দিন। কথা হলে তো বোঝা যাইতো যে ওনারা খারাপ বলে না ভালো বলে, অন্যায় বলে না ন্যায় বলে, কিন্তু সেইখান থেকে লোকজনকে বন্দি করা হলো। তো এগুলা কি গণতন্ত্রের শাসন ছিল? এগুলা কি সেই শাসন যে শাসনের প্রতিশ্রুতি তারা আমাদেরকে দেখিয়েছিলেন? এগুলা কি সেই জিনিস? ধন্যবাদ। আমি ফিরবো আপনার কাছে। জনাব নীলুফার চৌধুরী মনে একটু ভিন্ন প্রশ্ন নিয়ে আপনার কাছে ফিরতে চাই। এই যে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার সাথে জড়িত মোজাফফর, তাকে প্রায় ৪৫ বছর পর গ্রেপ্তার করা হলো। মানে এর আগে তিনি দীর্ঘদিন ভারতে পালিয়েছিলেন। অনেকে বলছেন যে এর পেছনে আসলে, হত্যার পেছনে আসলে কারা ছিল, কি উদ্দেশ্য ছিল, এটি তদন্তের দাবি জানিয়েছে অনেকে। আবার বলছে কেউ কেউ জাতীয় তদন্ত কমিশনের গঠনেরও কথা বলছেন কেউ। আসলে এই মুহূর্তে কি করা উচিত? ধন্যবাদ। দেখেন, এটা ওই যে বলেন না যে ধর্মের কল বাতাসে নড়ে, আমার কাছে এরকমই মনে হয়েছে। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বিচারটা হয়েছে, সেটা কিন্তু নর্মাল আইনে বিচার হয় নাই, সেটা মার্শাল ল কোর্টে বিচার হয়েছে। সেটা যেভাবে তদন্ত হওয়া দরকার, বাইরের জনগণ, উনি তো যখন মৃত্যুবরণ করেন উনি জনগণের লোক, উনি বাংলাদেশের প্রেসিডেন্ট তখন, কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু সাধারণভাবে এই জিনিসগুলো জানে না। অনেক কিছু অজানা আছে, অনেক কিছু রহস্যের মধ্যে লুকায়িত আছে। তা এই লোককে অ্যারেস্ট করার মাধ্যমে যদি বাংলাদেশের সিস্টেমটা ওইভাবে যায়, আমরা খুব জানতে চাই যে কেন তাকে মারা হয়েছিল, কিভাবে তাকে মারা হয়েছিল, এবং এই ষড়যন্ত্রটা কত দিনের ছিল, এই ষড়যন্ত্রের মেইন নায়কটা কে ছিল, এই জিনিসগুলো আমাদের ভীষণ জানার ইচ্ছা। এবং যাকে অ্যারেস্ট করা হয়েছে, দেখেন কত দুঃখজনক যে 96 থেকে আমি যেটুকু পড়লাম, উনি এই দেশেই আছেন বিভিন্ন নামে গোপন করে, এবং কি বলে বাঘের ঘরে ঘোগের বাসা, সেই ক্যান্টনমেন্ট সংলগ্ন ডিওএইচএসেই উনি থাকেন। তো এই জায়গাটায় বাংলাদেশের গোয়েন্দাদেরকে আমি অনেক সম্মান করি, কারণ খুব চৌকস। বাংলাদেশের গোয়েন্দা চাইলে অনেক কিছু করতে পারে, আমরা দেখেছিও, যদি চান ওনারা। তা কেন তাকে এতদিনেও অ্যারেস্ট করা হয় নাই, এতদিনেও তার বিচার হয় নাই এই দেশে থাকার পরেও, এটা আমাদের জন্য আরো বড় রহস্যের একটা মানে জায়গা। এই যে সামরিক আদালতে তার বিচার হলো, মানে বেসামরিক আদালতে আসলে বিচার হলে আরো কিছু জানা যাবে কিনা, মানে সেই না, আইন কি বলে বেসামরিক আসলে? সামরিক কোনো কথা না। যদি যদি এই প্রশাসনের সংশ্লিষ্ট মানুষগুলো যদি মনে করে, যদি গোয়েন্দা সংস্থা মনে করে যে এটা জানাবে, তাহলে জানা যাবে। আমরা ভীষণভাবে জানতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন চলে গেছেন আমরা খুবই ছোট, বাট এখন আমরা জানতে চাই যে এটা কেন হয়েছিল, কেন কিভাবে হয়েছিল, এটার কারণটা কি। একজন দেশপ্রেমিক নাগরিককে ওইভাবে মেরে ফেলার জন্য কি কি কারণ ছিল, এবং যাদেরকে বিচার হয়েছে তাদের কাছ থেকে কিন্তু কোনো কিছুই ওরকম উদ্ধার করা যায় নাই। তাদেরকে দেখা গেছে যে রাতে ডিসিশন হয়েছে, বিকালে রাতে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। তো যে কারণটার জন্য আমরা, যেহেতু একটা জীবন্ত একজন আসামি, প্রথম সারির আসামিকে আমরা পেয়েছি, আমরা এই তদন্তটা অবশ্যই চাই। তার ফুল বিচার হওয়ার আগে, ফুল বিচার মানে তার তো ফাঁসির দণ্ডাদেশ, হ্যাঁ, সেটা কার্যকরের আগে আমরা জানতে চাই। আমি আপনাকে প্রমাণস্বরূপ একটা জিনিস বলি, যেটা শেখ হাসিনা
তার বাবার হত্যাকারী খুনি হিসেবে, হত্যাকারী হিসেবে একজনকে ধরে আনলেন। তাকে কিন্তু কিভাবে তার কাছ থেকে নিয়েছে সেটাও একটা রহস্যজনক, যে সত্যিকার উনি বলে গিয়েছেন নাকি তাকে বলতে বাধ্য করেছেন, এরকম একটা ব্যাপার আছে। তার ফাঁসি হয়ে গেছে, কিন্তু সে কিন্তু বেসামরিকভাবে কিন্তু অনেক কিছু অজানা জিনিসকে উদ্ধার করেছেন, যদিও বলা হয় যে এর মধ্যে কোনো কিছু মিশ্রণ আছে। আমরা মিশ্রণ চাই না, আমরা জাস্ট জিসটুকু জানতে চাই কেন এই ঘটনাগুলো হলো। এবং তার সাথে মাসুদ চৌধুরীর একটা সম্পর্ক ছিল বহুদিনের। এই সম্পর্কটা তার মানে কি, মাসুদ চৌধুরী ১/১১ কুশীলব, তার সাথে শেখ হাসিনার একটা সম্পর্ক অনেক দিনের ছিল। তো তারা জানে মাসুদ চৌধুরী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের খুব কাছের ছিল একটা সময়। আপনি দেখেন জিনিসগুলো কত দুঃখজনক। আমি যেটা পড়লাম, যদি তার সাথে সম্পর্ক থাকে, কারণ এখনো ক্লিয়ার এটা এই না, আমি কিছু পড়ে টরে আমি বললাম আপনাকে, তাহলে এটা আরো দুঃখজনক যে তাদের কাছে তারা অনেক কিছুর সঙ্গে তারাও জড়িত ছিল আসলে। মানে আমি আরেকটা বিষয় জানতে চাই যে এই যে তাকে হত্যা করা হলো, মানে এর পেছনে দেশীয় কোনো শক্তি অথবা আন্তর্জাতিক কোনো শক্তি অথবা আন্তর্জাতিক কোনো পক্ষ জড়িত ছিল বাংলাদেশে কিনা? যা কিছু কি মনে হয়, বাংলাদেশটা আসলে ভীষণ আপনার সৌভাগ্যবান এবং দুর্ভাগ্যবান দুইটাই। বাংলাদেশে যা কিছু হয় সবই জিওর উপর ডিপেন্ড করেই হয়েছে। বাংলাদেশ যেমন ধরেন স্বাধীনতাই চায় নাই 47 সালে, আমরা স্বাধীন আরেকটা দেশ হয়ে গেছি, আমরা জানিও না। আবার ধরেন ৭১-এ যাদেরকে নিয়ে স্বাধীনতা আনলো, সেখানে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমরা বৈষম্য, যেটা তুষার ভাই বললেন, আমরা বৈষম্যের মধ্যে অটোমেটিক পড়ে গেলাম। সমস্ত কিছু, যে ভাই বললেন না সাইফুল, যে খায়দায় কদম আলী মোটা হয় জব্বর, তো এই জব্বরদের মতো পশ্চিম পাকিস্তান আপনার মোটা হইতো আর পূর্ব পাকিস্তান সব কামাই রোজগার করতো। তো আমরা হইলাম এরকম দুর্ভাগ্যবান। এবং তারপরে যতবার শেখ মুজিবুর রহমান মারা গেছে, সেটাও দেশীয় এবং বিদেশি চক্রের একটা খেলা ছিল। জিয়া রহমান মারা গেছে, আমরা মনে করি যে এটার সঙ্গে অবশ্যই বিদেশি একটা চক্র ছিল, কিন্তু ঘটনা সবগুলো তো দেশীয় চক্রের মাধ্যমেই ঘটানো হতো। তাইলে সেই জায়গায় আমরা কত দুর্ভাগ্যবান যে আমরা নিজেরাই নিজেদের সন্তানদেরকে হত্যা করি, দেশের জন্য যারা কাজ করে তাদেরকে। তো এই হত্যা ছাড়াও তো বিচার হতে পারতো, শেখ মুজিবের বিচার হতে পারত, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যদি অপরাধ করে থাকতো কারোর কাছে, সেটারও বিচার হতে পারত। সেগুলো তো হয় নাই। যে বিচারটা আপনি মনে করেন যে কর্নেল তাহেরের হয়েছে, যে বিচারটা আরো 5 জনের আপনার কি বলে 7ই নভেম্বর সংহতি দিবসে তাদের হয়েছে, যে বিচারটা ৭১-এ যারা বাইরে বিরোধিতা ছিল তাদেরও হয়েছে কিছুটা, তাহলে কেন এই বিচারগুলো হতে পারলো না? এটা হতে পারলো না। এই জায়গাগুলো আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এই হত্যাকারীকে ইন্টারোগেশনে নিলে সব